ওয়েলকাম টু মুক্তা সিরিজ। ড্রামার শুরুতে আমাদেরকে বলা হয় মরুভূমি অনেক বড় এবং এখানে পানির অনেক অভাব রয়েছে। এ কারণে বিভিন্ন রাজ্য নিজেদের মধ্যে যুদ্ধ করে শুধুমাত্র ভালোভাবে বেঁচে থাকার জন্য। অনেক বছর আগে যুদ্ধের মাধ্যমে তিনটি বড় রাজ্য সংগঠিত হয়, ইয়নপাই, তিয়ান্দু আর মাসুই নামে। বলা হয় এই মরুভূমির উদ্দেশ্যে লেখা কয়েকটি মরুভূমির গ্রন্থ বা বই রয়েছে। সেই বইগুলো যদি একত্রে পাওয়া যায় তাহলে মরুভূমিতে এই পানির অভাব দূর করা সম্ভব। সেই বই পাওয়ার জন্য সবচাইতে বেশি মরিয়া ইয়নপাইয়ের রাজা না জান। বিভিন্ন ছোট ছোট রাজ্য তাদের দেশের মানুষকে বাঁচানোর জন্য তাদের রাজকুমারীদের এই বড় বড় রাজ্যতে বিয়ে দেয়, যাতে সেই সুবাদে তারা কিছু সাহায্য পায়। মাসুই রাজ্যে হঠাৎ করেই রাজার ভাই রাজার উপর আক্রমণ করে দেয় এবং রাজাকে মেরে ফেলে, যার কারণে নিজের রাজ্যকে বাঁচাতে মাসুই রাজ্যের রাজকুমারী তার মায়ের সঙ্গে তিয়ান্দু রাজ্যের দিকে যাচ্ছে। এরপর দেখা যায় মাসুই রাজ্যের রাজকুমারী শিনুই আর তার মা তিয়ান্দু রাজ্যে এসে পৌঁছেছে। সেখানে শিনুইয়ের মা প্রাসাদের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, আমরা মাসুই রাজ্য থেকে এসেছি এবং আমাদের কাছে মরুভূমির বই আছে, দয়া করে আমাদের কথা শুনুন। শিনুই একই কথা বলে। তখন আমাদেরকে দেখানো হয় তিয়ান্দু রাজ্যের রাজা, যার নাম চিঙ্গুন, তাকে। সে প্রাসাদ থেকে বের হলে তাকে তার এনজ বলে বাহিরে মাসুই রাজ্যের রাজকুমারী এসেছে এবং সে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আর তারা দাবি করছে তাদের কাছে মরুভূমির বই রয়েছে। মহারাজ, এবার আপনি কি করবেন? একটু পরেই দেখা যায় প্রাসাদের উপরে অনেক সৈনিকরা দাঁড়িয়ে বলছে, মহারাজ আদেশ করেছে এদের সবাইকে মেরে ফেলতে। এই কথা বলার সাথে সাথেই দলে দলে তীর চালাতে শুরু করে। একটা তীর শিনুইয়ের মায়ের গায়ে লাগে। শিনুইয়ের মা দাসীকে দিয়ে শিনুইকে চলে যেতে বলে। শিনুই কিছুতেই যেতে রাজি হয় না। তবে তার মা তাকে বলে, তুমি ইয়নপাই রাজ্যে যাবে আর তোমাকে বাঁচতেই হবে। সে তাদেরকে চলে যেতে বলে। শিনুইয়ের মায়ের দাসী, যার নাম দোজাই, সে ঘোড়া নিয়ে অনেক দূরে চলে আসে। তিয়ান্দু রাজ্যের বাইরেই শিনুইর একটা ছবি পড়েছিল। শিনুই বলতে থাকে, আমাকে ইয়নপাই রাজ্যে যেতেই হবে যে কোনো মূল্যে। এদিকে আমরা একটা ছোট রাজ্য এনাচির রাজকুমারী বেইশুয়াংকে দেখতে পাই, যে কিনা তার রাজ্যকে বাঁচানোর জন্য ইয়নপাই রাজ্যে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। রাস্তার মাঝখানে তারা একটা ক্যাম্প বানিয়ে বিশ্রাম করতে চাইছিল। সেখানেই তার সেবক তাকে বলে, আমরা কখন রওনা হব? সে বলে, বিকাল হলে রওনা হব, এই রোদের ভেতরে আমি যেতে পারবো না। একটু পরেই দেখা যায় সে মূলত পালিয়ে যাচ্ছে। তখন শিনুইয়ের সঙ্গে তার দেখা হয়। তারা জিজ্ঞেস করে, কি হয়েছে? বেইশুয়াং বলে, তাড়াতাড়ি চলো, আমার পেছনে ডাকাত পড়েছে। আসলে এরা ছিল তার রাজ্যেরই লোকজন। তারা বলতে থাকে, রাজকুমারী দয়া করে আমাদের সঙ্গে চলুন। কিন্তু বেইশুয়াং বলে, কে তোমাদের রাজকুমারী? আমি তোমাদের চিনি না। এতে শিনুই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় তারা সবাই একসঙ্গে বসে আছে। বেইশুয়াং শিনুইকে বলে, রাজ্যকে বাঁচাতে হলে আমাকে ইয়নপাই রাজাকে বিয়ে করতে হবে। কেন ভাই? আমি কেন আমার জীবন নষ্ট করব? শিনুই বলে, তুমি তো করতে চাও না, আর আমি করতে চেয়েছিলাম, তাও আমার ভাগ্যে হলো না। আমরা জন্মই নিয়েছি রাজ্যকে বাঁচানোর জন্য, কারণ আমরা রাজকুমারী। বেইশুয়াং বলে, আমিও রাজ্যকে বাঁচাতে চাই, মানুষদের বাঁচাতে চাই, কিন্তু তার মানে নিজের জীবন শেষ করে দিয়ে নয়। আমি সারা জীবন আরেকজনের গোলাম হয়ে থাকতে চাই না, আমি মুক্ত জীবন কাটাতে চাই। শিনুই তখন বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমি কি বা করব? বেইশুয়াং তখন বলে, তুমি কি সত্যি আমাকে সাহায্য করতে চাও? তাহলে চলো আমরা বদল হয়ে যাই, তুমি আমার বদলে বিয়েটা করে নাও। শিনুই বলে, এটা তুমি কি বলছো? বেইশুয়াং বলে, আমি সত্যি বলছি, আমি ওই রাজাকে বিয়ে করতে চাই না। শিনুই বলে, তুমি ভালোভাবে ভেবে দেখো, আমাকে কিন্তু মাসুই রাজ্য থেকে চলে আসতে হয়েছে, তুমি কিন্তু সেখানে যেতে পারবে না। বেইশুয়াং বলে, আমার ভাবা শেষ, এবার তুমি বলো তুমি কি করবে। শিনুই এতে রাজি হয়। শিনুই বলে, তাহলে আজ থেকে আমি এনাচি রাজ্যের রাজকুমারী বেইশুয়াং। আর বেইশুয়াং বলে, আমি মাসুই রাজ্যের নবম রাজকুমারী শিনুই। শিনুই এনাচির সকল দাস দাসীদেরকে বলতে থাকে, তোমরা যারা আমাকে সাহায্য করতে চাও তারা আমার সঙ্গে আসতে পারো, বাকিরা এখানেই থেকে যেতে পারো। তবে তারা বলে, না, আজকে থেকে আপনি আমাদের রাজকুমারী, যেহেতু আপনি আমাদের দেশকে বাঁচাবেন তাই আমরাও আপনার সাথেই থাকবো। এরপর পরদিন তারা তাদের পোশাক বদল করে যার যার আলাদা পথে যেতে থাকে। এদিকে আমরা একজন লোককে দেখতে পাই যার হাতে কিনা শিনুইয়ের ছবিটা ছিল। এই হলো এই মরুভূমির সবচেয়ে বড় ডাকাত, যার নাম রোয়েন। রোয়েন তার দলবল নিয়ে শিনুইকে কিডন্যাপ করতে যাচ্ছিল। সে কিডন্যাপ করতে চায় শিনুইকে, করে নিয়ে আসে বেইশুয়াংকে, যে বর্তমানে শিনুইয়ের নাম নিয়ে আছে। রোয়েনের ডেরার নাম ডেথ জোন, মানে এখান থেকে সহজে কেউ ফিরতে পারে না। ঘরে এনে সে শিনুইয়ের মুখ খুললে সে তার চেহারা দেখে বুঝতে পারে এটা সেই ছবির মেয়েটা নয়। সে তার লোককে ডাকে আর বলে, এই ছবির মেয়েটাও কি এই মরুভূমিতে আছে কিনা, তাহলে খুঁজে দেখতে সে কোথায় আছে। এরপর শিনুই বলে, দেখো, যেহেতু তুমি ভুল মানুষকে নিয়ে এসেছো তাহলে আমাকে ছেড়ে দাও। রোয়ান বলে, এখান থেকে সহজে কেউ ফিরতে পারে না। শিনুই তখন রেগে বলে, তুমি জানো আমি কে? রোয়েন বলে, হ্যাঁ বলো, তোমার নাম বলো। শিনুই বলে, আমার নাম শিনুই, আর আমার প্রেমিক হলো এই মরুভূমির সবচাইতে বড় ডাকাত রোয়েন। এটা শুনে তো রোয়েন নিজেই টাসকি খেয়ে যায়। শিনুই বলে, এখনো সময় আছে, তুমি আমাকে ছেড়ে দাও।
সে যদি আসে তাহলে কিন্তু তোমাকে টুকরা টুকরা করে ফেলবে। রোয়েন বলে, তাই বুঝি, তাহলে তোমার প্রেমিক কোথায়? শিনুই বলে, ও আসছে। রোয়েন বলে, তাহলে বলো তো দেখি সে দেখতে কেমন? শিনুই বলে, সে লম্বা চওড়া, তার শরীরে অনেক শক্তি। রোয়েন তখন তার গলায় তলোয়ার ধরে, এরপর সে দড়ি কেটে ফেলে। শিনুই পালাতে চাইলে রোয়েন আবার তাকে ধরে নিয়ে আসে। তখন তার লোক বলে, ছবির মেয়েটাকেও আমরা খুঁজে পেয়েছি। শিনুই বলে, তুমি কিন্তু বেশি বেরো না, তুমি তোমার নাম বলো, আমি রোয়েনকে অবশ্যই বলবো। রোয়েন হেসে তখন বলে, তুমি আমার নাম জানতে চাও? তাহলে বলে দেই, আমি এই মরুভূমির সবচাইতে বড় ডাকাত রোয়েন। এরপর সে তাকে অজ্ঞান করে চলে যায়। এদিকে মরুভূমিতে আমরা চিঙ্গুনকে দেখি, যে কিনা একা তার ঘোড়া নিয়ে আসছিল এবং সে আহত ছিল। তার ঘোড়ার নাম ফেইতা। ফেইতা হঠাৎ মাটিতে শুয়ে পড়ে। তখন সামনে দিয়ে বেইসুয়াংরা আসছিল। তারা তাদের ঘোড়া থামিয়ে চিঙ্গুনের কাছে আসে। বেইসুয়াং চিঙ্গুনকে বলে, এই মরুভূমি অনেক নিষ্ঠুর, যে যাওয়ার সে চলে যাবে, ওকে আপনি ছেড়ে দিন। চিঙ্গুন বলে, ফেইতা এখনো বেঁচে আছে। বেইসুয়াং তাকে পানি দেয়। এরপর সে দাস দাসীদেরকে বলে আরো 10 বোতল পানি নিয়ে আসতে। চিঙ্গুন বলে, মরুভূমিতে 10 বোতল পানির দাম হলো 10 ভরি স্বর্ণ মুদ্রা। বেইসুয়াং বলে, সব মানুষ একরকম হয় না, মরুভূমিতে মানুষ মানুষের জীবনের মূল্য দেয় না, আর আপনি ঘোড়াটাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে গেছেন, এমনকি আপনি তার নাম রেখেছেন, তাই আমি খুশি হয়ে আপনাকে এগুলো দিচ্ছি। 5 বোতল আপনার জন্য, 5 বোতল ফেইতার জন্য। বেইসুয়াং যখনই চলে যেতে চায় তখন তার ওড়নাটা চিঙ্গুনের গায়ে এসে পড়ে। চিঙ্গুন তখন বলে, আমার নাম চিঙ্গুন, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। এই কথা বলে সে অজ্ঞান হয়ে যায়। আসলে বেইসুয়াং জানতো না যে তিয়ান্দু রাজ্যের রাজার নাম চিঙ্গুন, তাই সে তাকে চিনতে পারে না। এরপরে দেখা যায় চিঙ্গুনের জ্ঞান ফিরলে সে দেখতে পায় বেইসুয়াং সেই মরুভূমির বইটা পড়ছে। সে মনে মনে বলতে থাকে, এই মেয়েটার কাছে এই বই কি করে আসলো? সে বলে, আপনি কি আমাকে বাঁচিয়েছেন? ধন্যবাদ। আমি কি আপনার নাম জানতে পারি? বেইসুয়াং বলে, না, আমাদের রাস্তায় দেখা হয়েছে, আপনার ভাগ্য ভালো, তাই আমি আপনাকে বাঁচিয়েছি। চিঙ্গুন বলে, হ্যাঁ ঠিকই, তাহলে আমি চলে যাচ্ছি। সে গাড়ি থামিয়ে বের হয়ে উটের পিঠে কিছু জিনিস দেখতে পায়। সে সেগুলো ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সেগুলোকে দেখে বলে, আপনি তাহলে এরাচি থেকে এসেছেন? বেইসুয়াং অবাক হয়ে বলে, জিনিস দেখে আপনি বলে দিতে পারেন আমি কোথা থেকে এসেছি? চিঙ্গুন বলে, অবশ্যই, আমি একজন ব্যবসায়ী, বিভিন্ন রাজ্যে ঘুরে জিনিসপত্র বেচাকেনা করাই আমার কাজ। আমি সকল রাজ্যে জিনিসপত্র দেখিয়ে বলে দিতে পারি এটা কোন জায়গার। এরপরে সে বলতে থাকে, আমিও এনাচি থেকেই ফিরছিলাম ইউরোপায় যাওয়ার উদ্দেশ্যে, তবে রাস্তায় ডাকাত দল আমাকে ধরে ফেলে আর আমার জিনিসপত্র সব লুট করে নিয়ে যায়। এই বলে সে চলে যেতে থাকলে বেইসুয়াং বলে, আপনিও তাহলে ইউরোপেই যাচ্ছেন? এরপর দেখা যায় তারা একসঙ্গেই যাচ্ছে। রাস্তার মাঝখানে তারা থামলে বেইসুয়াং এক দাসীকে বলে তার কম্বল সেলাই করে দিতে। দাসী বলে, ঠিক আছে, তবে সে তখনই যায় না। বেইসুয়াং এরপর চিঙ্গুনের কাছে আসে। চিঙ্গুন ইচ্ছে করে তার হাতের আঘাতটা বের করে রাখে। বেইসুয়াং তাকে বলে, আপনি আমার সঙ্গে ভেতরে চলুন। এরপর সে তাকে ব্যান্ডেজ করে দেয়। হঠাৎ করে সে শুনতে পায় বাহিরে অনেক সরব হচ্ছে। সে তখন বাইরে আসলে এই ফাঁকে চিঙ্গুন ভেতরে সেই মরুভূমির বইটা খুঁজতে থাকে। বাইরে বেইসুয়াং তার সেবককে জিজ্ঞেস করে সবাই কি করছে। সেবক বলে, তারা সবাই গেম খেলছে, আমি কি থামতে বলবো? বেইসুয়াং বলে, না, সবাই আনন্দ করছে, করুক, তবে তাড়াতাড়ি ঘুমাতে বলো। এরপরে সে যখন ঘরে আসে তখন সে দেখতে পায় চিঙ্গুন কিছু খুঁজছে। সে বলে, আপনি কি খুঁজছেন? চিঙ্গুন বলে, হাতের ব্যান্ডেজ শেষ হয়ে গেছে, তাই খুঁজছিলাম। বেইসুয়াং এরপর একটা ব্যান্ডেজ বের করে। চিঙ্গুন বলে, আপনি ভালো করে বেঁধে দিন। বেইসুয়াং এরপর তার হাত বেঁধে দেয়। চিঙ্গুন বাইরে বের হয়ে আসলে দেখা যায় বেইসুয়াং এর হাতেই সেই বইটা ছিল। আর সে মনে মনে বলতে থাকে, তার মানে এই লোক অবশ্যই কিছু মতলব নিয়ে বসে আছে। একটু পর সে আবারও চিঙ্গুনের কাছে যায় আর তাকে 1 বোতল পানি দিয়ে বলে, আমাদের পানি আর খাবার সীমিত। এই কথা বলতেই চিঙ্গুন বলে, আমি কাল আপনাদের থেকে আলাদা হয়ে যাব, আপনি চিন্তা করবেন না। বেইসুয়াং এরপর দোজাইয়ের কাছে আসে, যে কিনা বেইসুয়াং এর কম্বল সেলাই করছিল। বেইসুয়াং তার দাসীকে বলে একটু চা জাল দিতে। সেই দাসী আবার দোজাইকে বলে একটু চা জাল দিয়ে দিন। বেইসুয়াং তাকে আবারও একটা কাজ বললে সে আবারও দোজাইকে বলে। দোজাই উঠে যখন যেতে চাইছিল বেইসুয়াং তখন তাকে থামতে বলে। সে চিৎকার করে বলে, কখন থেকে তোমরা দোজাইকে দিয়ে কাজ করাচ্ছ? এটা কে শুরু করেছে? সবাই তখন এক দাসীকে দেখিয়ে দেয়। বেইসুয়াং বাকি দাসীদেরকে বসতে বলে আর সে চাবুক দিয়ে সেই দাসীটাকে আঘাত করে। দাসী বলে, আপনি রাজকুমারী, আপনি কি বুঝবেন কাজ করার কি কষ্ট? বেইসুয়াং বলে, হ্যাঁ, তাই বলে তোমরা বৃদ্ধ লোককে দিয়ে কাজ করাবে? তোমাদের কাজ করতে কষ্ট হয় কিন্তু বৃদ্ধ মহিলার কাজ করতে কষ্ট হয় না? সবাই তখন তার কাছে ক্ষমা চায়। এরপর পরদিন সকাল দেখানো হয়। যখন সবাই চলে যাচ্ছিল তখন বেইসুয়াং এর সেবক বলে, এই লোকের কি হবে? বেইসুয়াং বলে, আমি তাকে পরীক্ষা করে দেখেছি, তার মতলব খুব একটা ভালো না, তাই তাকে আমাদের সঙ্গে নেওয়া ঠিক হবে না। সেবক বলে, আমরা চলে যাব, সে যদি আমাদের পেছনে যায়? বেইসুয়াং বলে, না, আজ সে সহজে ঘুম থেকে উঠবে না। তারা চলে যেতেই চিঙ্গুন চোখ মেলে তাকায়। সে পানির বোতলটা শুকে বলে, ভালো ড্রাগ, শুধু শুধু পানি নষ্ট হলো।
এদিকে দেখা যায় রোয়েন আর তার লোকেরা বেইসুয়াংকে ধরে ফেলেছে। বেইসুয়াং তাকে বলে, আমরা শত্রু নই, তাই আপনার যা যা লাগবে আপনি নিয়ে যান, তবে আমাদের জীবন ভিক্ষা দিন। আমাকে ইয়নপাই যেতে হবে, কারণ আমার বাবা মা অধীর আগ্রহে বসে আছে। বিয়ে সম্পন্ন হলে আমাদের রাজ্য বেঁচে যাবে, তাই আমাকে ইয়নপাই যেতেই হবে। রোয়েন তখন হাসতে থাকে। সে বলে, আমাদের কোনো বাবা মা নেই, আমাদের কেউ নেই, তাই এইসব ইমোশনাল কথা আমাদেরকে বলবেন না। আমরা যা চাই তাই নিয়ে নেই, জিনিসপত্র, টাকা পয়সা, এমনকি মেয়েদেরও। তখন ওপর থেকে চিংগুন তাদেরকে দেখতে পায়। সে বলে, এবার আরেকটা সুযোগ পেয়ে গেছি এই মেয়েটার মন জয় করার। রোয়েন তাদের সবাইকে নিয়ে যায় নিজের আস্তানায়। এখানে শিনোইকে যেখানে বন্দী করে রাখা হয়েছিল, সেখানেই বেইসুয়াংয়ের লোকেদেরও বন্দী করে রাখা হয়, মানে শিনোই রাজ্যের লোকেদেরকেই। তারা তাকে দেখে তো চিনতে পারে। শিনোই বলে, তোমরা চিন্তা করো না, তোমরা অবশ্যই এখান থেকে বাঁচতে পারবে। তখন দেখা যায় চিংগুন এখানে চলে এসেছে। এদিকে রোয়ান বেইসুয়াংকে নিজের বিছানায় নিয়ে আসে। বেইসুয়াং বলে, আমাকে ছেড়ে দাও। রোয়ান বলে, আমি জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো মেয়ে দেখিনি। তুমি এত আলাদা কেন? তোমার এই চোখের জন্য? তোমার চোখে রাগ আর অহংকার দেখা যায়। বলো তোমার নাম কি? সে তার মাথার একটা হেয়ারপিন খুলে নিজের মাথায় দেয়। তার একজন লোক তাকে দুটো ওয়াইন দিয়ে যায়। রোয়ান একটা ওয়াইন বেইসুয়াংকে খাইয়ে দেয়। এরপর বলে, আজ থেকে তুমি আমার প্রেমিকা। বেইসুয়াং বলে, স্বপ্নেও না, আমি ইয়নপাই রাজ্যের রাজা নাজানকে বিয়ে করতে এসেছি, তোমার মতো ডাকাতকে নয়। রোয়ান রেগে গিয়ে বলে, আজ পর্যন্ত কোনো মেয়ের সাহস হয়নি আমাকে এই কথা বলার। বেইসুয়াং এরপর তলোয়ার হাতে নেয়, কিন্তু তখনই সে বুঝতে পারে সে অসুস্থ হয়ে যাচ্ছে। সে তখন মাটিতে বসে পড়ে। বেইসুয়াং বলে, তুমি আমাকে ড্রাগ দিয়েছো। রোয়ান বলে, তাড়াতাড়ি বলো তোমার নাম কি। বেইসুয়াং বলে, বলবো না। রোয়ান জামা খুলতে খুলতে বলে, একদিন না একদিন তো বলবে। তখনই পেছন থেকে চিংগুন এসে তার গলায় চাকু ধরে। রোয়ান বলে, তুমি যখন মারতে এসেছো তাহলে মেরে ফেলো। চিংগুন বলে, আমি তোমাকে মারতে আসিনি, আমি ওকে নিয়ে যেতে এসেছি। রোয়ান বলে, ঠিক আছে, তাহলে এক জীবনের বিনিময়ে তুমি এক জীবনই পাবে, তুমি ওকে নিয়ে যাও। বেইসুয়াং বলে, আমার লোকেদেরকেও ছেড়ে দাও। রোয়ান বলে, আমি তো বললাম একটা জীবনের বিনিময়ে একটা জীবনই পাবে। বেইসুয়াং এরপর বাকি ওয়াইনটা এনে রোয়ানকে খাইয়ে দেয়। এরপর চিংগুন বেইসুয়াংকে নিয়ে অনেক দূরে চলে আসে। বেইসুয়াং ড্রাগের কারণে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল। তারা দুজনে তখন ঘোড়া থেকে পড়ে যায়। এদিকে রোয়ান বাইরে এসে বলে, ওই মেয়ে পালিয়ে গেছে। শিনুই তার লোকদেরকে গয়না দিয়ে দিচ্ছিল। তখনই রোয়ান সেখানে চলে আসে, কারণ সেও ড্রাগের কারণে পাগল হয়ে যাচ্ছিল। সে শিনুইকে টেনে নিয়ে যায়। অন্যদিকে চিংগুন বেইসুয়াংকে পানি খেতে দিলে বেইসুয়াং সেটা খেতে চায় না। চিংগুন বলে, এটা সেই পানি না যেটা তুমি আমাকে দিয়েছিলে। সে তাকে খেয়ে দেখায়। বেইসুয়াং এরপরে খেয়ে ফেলে। চিংগুন তাকে একটা পাতা দেয় আর বলে, এটা খেয়ে নিতে। বেইসুয়াং বলে, এটা খেলে আমি ঠিক হয়ে যাব ঠিকই, তবে আমি একটানা 7 দিন ঘুমাবো, আমার হাতে এত সময় নেই। চিংগুন বলে, না খেলে তুমি মরে যাবে। বেইসুয়াং তখন দৌড়ে গিয়ে নাকে মুখে পানি দেয়। চিংগুন বলে, তুমি কি এখন ঠিক আছো? বেইসুয়াং তার দিকে ঘুরে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। কিন্তু এরপরই সে পড়ে যায়। চিংগুন বলে, তুমি এটা খেয়ে নাও, বিয়েটা কি তোমার জীবনের চাইতে জরুরি? বেইসুয়াং তখন চিংগুনকে ভালো করে দেখতে থাকে। এরপর সে তাকে সিডিউস করতে শুরু করে। চিংগুন কিছুক্ষণ নিজেকে আটকে রাখলেও পরে আর পারে না। বেইসুয়াং তখন তাকে থামিয়ে দেয়। এরপর সে ঠান্ডা পানিতে গিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু একটু পর সে পানির ভেতরেই অজ্ঞান হয়ে যায়। তখন চিংগুন দৌড়ে যায় তাকে বাঁচাতে। এদিকে শিনুই রোয়ানকে একটা চর মারে, তবে রোয়ান তার ব্যবহারে রাগ করে না, উল্টো সে তার সঙ্গে রোমান্টিক হতে থাকে। তারা দুজনেই তখন রোমান্টিক হয়ে যায়। পরদিন সকালে বেইসুয়াংয়ের ঘুম ভাঙলে সে বলে, তুমি কি কাল আমাকে বাঁচিয়েছো? চিংগুন বলে, হ্যাঁ, কাল তুমি পানিতে ডুবে যাচ্ছিলে। বেইসুয়াং বলে, আমার নাম বেইসুয়াং, আমি ইয়নপাই রাজ্যে যাচ্ছি বিয়ের উদ্দেশ্যে। চিংগুন বলে, এবার চলো তাহলে। বেইসুয়াং বলে, কোথায় যাব? চিংগুন বলে, তুমি বলো কোথায় যাবে, ইয়নপাই যাবে নাকি এনাচি যাবে? তুমি যেখানেই যাবে আমি তোমাকে সেখানেই দিয়ে আসবো। চিংগুন দেখায় যে সে ডাকাতদের কাছ থেকে সেই বইটা নিয়ে এসেছে। বেইসুয়াং বলে, আমি আমার লোকদেরকে ফেলে যেতে পারবো না। চিংগুন বলে, তাহলে আমি তোমাকে সাহায্য করব তাদেরকে উদ্ধার করতে, তবে বদলে এই বইটা আমাকে দিতে হবে। বেইসুয়াং রাজি হয়ে যায়। এদিকে শিনুয়ের ঘুম ভাঙলে শিনুই রোয়ানকে বলে, তোমাকে আমি আমার আসল পরিচয় বলিনি, আমার নাম শিনুই, আমি মাসুই রাজ্যের রাজকুমারী। তুমি যদি চাও আমি তোমাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে পারি, সেখানে তুমি অনেক কিছুই পেয়ে যাবে। রোয়ান বলে, তুমি একটা খারাপ মানুষকে নিজের দেশে নিয়ে যেতে চাইছো? আমি যদি তোমাদের দেশ নিজের কবজা করে নিই? শিনুই বলে, তো কি হয়েছে, তারপরও তো সেটা আমারই বাড়ি থাকবে। এদিকে বেইসুয়াং আর চিংগুন একটা অন্য দল ডাকাতের কাছে আসে। বেইসুয়াং সেই লোকদেরকে বলে তাদের সঙ্গে মিলে রোয়ানের আড্ডায় যেতে। সেই ডাকাত চিংগুনের কোমরে একটা সিল দেখতে পায়, যেটা ছিল বাও এজেন্টের সিল, যেটা দেখে সে ভয় পেয়ে যায় এবং রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় রোয়ান শিনুয়ের কথা মতো যাচ্ছিল, তবে সে তার লোকেদেরকে এখানেই থাকতে বলে। এটা দেখে শিনুই অবাক হয়ে যায়, কারণ যদি তার লোকেরা এখানে থেকে যায় তাহলে শিনুয়ের রাজ্যের লোকেরা এখান থেকে পালাবে কি করে? তবে সে এর থেকে বেশি আর কিছু করতে পারে না। তার বিশ্বাস বেইসুয়াং অবশ্যই আসবে।
এরপর সে চলে যায়। এদিকে সেই সকল লোকেরাও বলতে থাকে, শুনেছি তোমাদের রাজকুমারী নাকি আসবে, তাহলে তো খুব মজা হবে। এরপর দেখা যায় সত্যি তারা এসেছে এবং তারা বুঝতে পেরেছে যে রোয়ান এখন উপস্থিত নেই, তাই তারা ভেতরে ঢুকে যায়। চিঙ্গুন এখানে ডাকাতের বেশ ধরেছিল। তারা এমন ভাবে বোঝাতে থাকে যে তারা বেশওয়াংকে ধরে নিয়ে এসেছে। তবে একটু পরেই রোয়ানের একটা লোক চিঙ্গুনকে চিনে ফেলে। তখন তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এতজন মানুষের ভেতর মাত্র 2 জন লোক তারা ফিরিয়ে আনতে পারে, আর দোজাইয়ের গায়ে একটা তীর লেগে যায়। এদিকে দেখা যায় রোয়েন শিনুইকে বলছে, এই একই জায়গায় 3 বার ঘুরলাম, তুমি মাসুই রাজ্যের রাজকুমারী, অথচ তুমি নিজের রাজ্যের রাস্তায় চেনো না। শিনুই বলে, আমি কি করে চিনবো? আমি কি একা একা আসছিলাম নাকি? তার চেয়েও বড় কথা, আমি আসার আগেই তুমি আমাকে ধরে নিয়ে যাও। আমি এখন কোন রাস্তা দিয়ে এসেছি আমার কিছুই মনে নেই। এটা শুনে রোয়েন তার ঘোড়াটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এদিকে বেশওয়াং কাঁদছিল। সে বলে, দোজাই, আপনার তো আমার সঙ্গে ইয়নপে যাওয়ার কথা ছিল। দোজাই বলে, সবকিছু তো সবার ভাগ্যে থাকে না, তবে আমি আশা করি আমাদের নবম রাজকুমারী ভালো থাকবে। আপনি নিজের খেয়াল রাখবেন। এরপর সে বলে, একবার কি আপনি বাঁশি বাজাবেন? বেশওয়াং বাঁশি বাজানোর সাথে সাথেই দোজাই মারা যায়। বেশওয়াং প্রচন্ড কান্না করে। এরপর বেশওয়াং তার লোকদেরকে বলে, আমি সাথে করে অনেক লোকেদের নিয়ে এসেছিলাম, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র তোমরা দুজনই বেঁচে আছো। এবার তোমরা নিজেদের মতো করে জীবন কাটাতে পারো, আমি একাই যেতে পারবো। তার সেবক বলে, আমরা আপনাকে একা ছাড়বো না, আমরা আপনার সাথে থাকবো। দাসীও একই কথা বলে। চিঙ্গুন তাদেরকে একটা পুটলি দেয় আর বলে, এতে নতুন পোশাক আছে। বেশওয়াং বলে, তুমি নতুন পোশাক কোথায় পেলে? চিঙ্গুন বলে, ডাকাতদের কাছ থেকে নিয়ে এসেছি। এরপরে তারা সবাই রওনা হবে। ওই সময় বেশওয়াং অসুস্থ হয়ে যায়। চিঙ্গুন বলে, তোমার আসলে বিশ্রাম করা উচিত। বেশওয়াং বলে, না না, আমার হাতে সময় নেই। সে তার লোকদেরকে বলে, তোমরা আগে চলে যাও, সেখানে গিয়ে তাদেরকে আমার উপস্থিতি জানাও যে আমি আসছি। তোমরা চিন্তা করো না, আমি অবশ্যই চলে আসব। এরপরে তারা দুজন চলে যায়। এদিকে বেশওয়াং ঘোড়ায় আর চিঙ্গুন নিচে ছিল। চিঙ্গুন বলে, আমাকে বলবে তোমাদের রাজ্য কেমন? বেশওয়াং বলে, খুবই ছোট রাজ্য, আমাদেরকে বাঁচতে হলে বড় রাজ্যের সাহায্য নিতে হয়। চিঙ্গুন বলে, এজন্য বিয়ের জন্য তুমি এত দূর কেন যাচ্ছ? আরো 2টো বড় রাজ্য আছে। বেশওয়াং বলে, মাসুয়ে এক রাজদ্রোহী রাজাকে মেরে নিজের রাজ্য দখল করে বসে আছে, তারা নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারে না, আমাদের রাজ্যকে কি সাহায্য করবে? চিঙ্গুন বলে, তাহলে তিয়ান্দু? বেশওয়াং বলে, তিয়ান্দুর রাজার আমাকে পাওয়ার যোগ্যতা নেই। এটা শুনে তো চিঙ্গুন অবাক হয়ে যায়। সে বলে, কি হয়েছে? আমার জানা মতে তিয়ান্দু তো অনেক বছর ধরে বন্ধ রয়েছে, বাহিরের সঙ্গে তাদের তেমন যোগাযোগ নেই। বেশওয়াং রেগে বলে, তোমাকে আমি এত কিছু কেন বলবো? এরপরে তারা যখন ঘোড়ায় চড়ে যেতে থাকে তখনই তাদের পেছনে একদল ডাকাত পড়ে যায়। বেশওয়াং চিঙ্গুনকে বলে বামে যেতে। তারা বামে আসলে ঘোড়াকে তারা চলে যেতে বলে, আর চিঙ্গুন মাটির ভেতরে একটা গর্ত দেখতে পায়। তারা দুজন সেটার ভিতর লুকিয়ে পড়ে। চিঙ্গুন বলে, তুমি কিভাবে জানলে যে এখানে বন আছে? বেশওয়াং বলে, এর পাশেই নদী আছে, আর নদীর পাশে গাছগাছালি থাকে। কিন্তু তুমি কিভাবে জানলে যে এখানে গর্ত আছে? চিঙ্গুন বলে, আন্দাজ করেছি, কারণ ব্যবসায়ীরা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। ডাকাতের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই এখানে কোনো গুপ্ত জায়গা আছে। তারা দুজনেই দুজনকে দেখে হাসতে থাকে, কারণ তারা বুঝতে পারে তারা দুজনেই খুব চালাক। কিন্তু তখনই উপরে ডাকাতেরা চলে আসলে তারা ভয় পেয়ে যায়। তবে একটু পরে ডাকাতেরা সেখান থেকে চলে যায়। এরপর রাত হয়ে যায়, তাই চিঙ্গুন বেশওয়াংকে নিয়ে একটা হোটেল রুমে আসে, যেখানে লোকেরা বেশওয়াংয়ের দিকে তাকিয়েছিল। বেশওয়াং বলে, এরা আমাদেরকে এভাবে কেন দেখছে? চিঙ্গুন বলে, এরা আমাদেরকে দেখছে না, এরা তোমাকে দেখছে। এরপরে তারা ভেতরে গেলে সবাই তো চিঙ্গুনকে দেখে অবাক হয়ে যায়। আসলে এরা সবাই চিঙ্গুনেরই লোক। তারা উপরে চলে গেলে দোকানদার দোকানের ভেতরে সব লোককে বের করে দেয়। এরপর বাইরে টাঙিয়ে দেয় যে হোটেল আজকের মতো বন্ধ। চিঙ্গুন বেশওয়াংকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এই বইটা কোথায় পেয়েছো? বেশওয়াং বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার এক বন্ধু তাকে দিয়েছিল। চিঙ্গুন বলে, তোমার কি তার চেহারা মনে আছে? বেশওয়াং বলে, না, অনেক বছর হয়ে গেছে না। চিঙ্গুন চলে আসার আগে সেন্টের ভেতরে কিছু পাউডার দিয়ে আসে। এরপরে সে তার লোকেদের কাছে আসলে আমাদেরকে দেখানো হয় ওই দিন মূলত চিঙ্গুন আর তার লোক ঘোড়ায় চড়ে যাচ্ছিল। সৈনিক বলে, মিস্টার রংকে দেখা গেছে ইয়নপাই রাজ্যের কাছাকাছি। চিঙ্গুন বলে, তাহলে চলো তাড়াতাড়ি ইয়নপাই যাই। কিন্তু তখনই কিছু ডাকাতরা তাদের উপর আক্রমণ করে দেয়। তারা কোনো মতে সেখান থেকে বেঁচে যায়। চিঙ্গুন তার লোককে বলে, তুমি আগে চলে যাও আর সবকিছু খোঁজ খবর করো, এরপর আমরা হোটেলে দেখা করব। এদিকে দেখা যায় রোয়ান আর শিনুই এই একই হোটেলের সামনেই এসেছে। শিনুই বলতে থাকে, হোটেল বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা কোথায় ঘুমাবো? রোয়ান বলে, আমার মনে হয় পুরোপুরি বন্ধ হয়নি, এটা সম্ভবত বাও এজেন্টদের মিটিং করার জায়গা। এটার ভেতরে আমাকে যেতেই হবে, তাহলে আমি যেটা চাই সেটা হয়তো পেয়ে যাব। তবে এজন্য তোমায় আমাকে সাহায্য করতে হবে। শিনুই বলে, হ্যাঁ করব, তবে এর বিনিময়ে 3টা জিনিস আমাকে দিতে হবে। আমি এখনো ভাবিনি কি কি দেবে, পরে তোমার কাছ থেকে চেয়ে নেব, ঠিক আছে? এরপরে তারা ভেতরের দিকে যেতে থাকে। এদিকে সৈনিক চিঙ্গুনকে বলে, ইয়নপাইয়ের রাজা না জান নাকি মিস্টার রংকে কিডন্যাপ করে নিয়ে গেছে। চিঙ্গুন বলে, ঠিক আছে, এমনিতেও আমাদেরকে সেখানে যেতেই হবে। সৈনিক বলে, ওই মেয়েটাকে?
চিঙ্গুন বলে, ওই দিন আমাকে বাঁচিয়েছিল। সৈনিক বলে, এই প্রথম আপনার সঙ্গে একটা মেয়ে দেখলাম, তাই আমার একটু অন্যরকম লাগছে। চিঙ্গুন তাকে সেই বইটা দেখায়। সৈনিক বলে, এটা আপনি কোথায় পেলেন? এদিকে শিনুই এমন নাটক করতে থাকে যে সে অন্ধ, আর তাকে থাকার একটা ব্যবস্থা করে দিতেই হবে। দোকানদার তখন ভেতরে গিয়ে চিঙ্গুনকে এই কথা জানায়। চিঙ্গুন বাইরে দেখলে বুঝতে পারে এটা রোয়েন। রোয়েনের সঙ্গে ঝামেলা করা ঠিক হবে না, কারণ তারা এখন একটা গুরুত্বপূর্ণ মিশনে আছে। চিঙ্গুন বেশওয়াংকে কোলে করে নিয়ে আসে। এদিকে সৈনিক এসে রোয়েনকে বলে, আমরা কোনো রুম দিতে পারবো না। রোয়েন রেগে গিয়ে তার সঙ্গে ফাইট করতে থাকলে শিনুই বলে, এখানে তো একটা রুম খালি আছে। তারা সেখানে গিয়ে দেখতে পায় সত্যি এই রুম খালি। আসলে এখান থেকে তো বেশওয়াংকে নিয়ে গেছে। সৈনিক বলে, আপনি না অন্ধ? শিনুই বলে, আমি সব সময় অন্ধ থাকি না, মাঝে মাঝে চোখের দৃষ্টি ফিরে আসে, এখন মনে হয় আবার অন্ধ হয়ে গেছি। তখন সে দেখতে পায় বিছানার উপর জেট রয়েছে। সে তখন তাড়াতাড়ি করে সেটা তার জামার ভেতরে নিয়ে নেয়। এরপরে তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বেশওয়াং বলে, আমি তোমার ঘরে কি করছি? চিঙ্গুন বলে, আমি তোমাকে নিয়ে এসেছি। বেশওয়াং বলে, তুমি আমাকে ঘুমের ওষুধ দিয়েছিলে? চিঙ্গুন বলে, না, তোমার যেন ভালো ঘুম হয় তাই একটা ওষুধ দিয়েছিলাম, এজন্যই তো তুমি এত শান্তিতে ঘুমাতে পেরেছ। বেশওয়াং বলে, আর কখনো এরকম করো না। চিঙ্গুন বলে, বাইরে রোয়েন এসেছে, তাই আমি গিয়ে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। নিচে রোয়েনের সঙ্গে চিঙ্গুনের দেখা হয়ে যায়। রোয়েন বলে, আমি কি আপনাকে চিনি? চিঙ্গুন বলে, হতে পারে রাস্তায় কোথাও দেখা হয়েছে, আমি তো আপনাকে চিনি না। রোয়েন তাই আর কথা বাড়ায় না। শিনুই ভাবতে থাকে, ও কি চলে গেল? ও চলে গেলে তো আমি বুঝতে পারতাম। তখন সে ঘরে জানালা দিয়ে দেখতে চায় ভেতরে কি আছে, তবে সে কিছুই দেখতে পায় না। তাই সে দরজা দিয়ে যখনই ভেতরে ঢোকে, চিঙ্গুন তার গলা চেপে ধরে। বেশওয়াং তাকে থামিয়ে দিয়ে বলে, এটা কি করছো তুমি? চিঙ্গুন বলে, এটা কে? বেশওয়াং বলে, ও আমার বন্ধু। শিনুই বলে, আমি মাসুই রাজ্যের রাজকুমারী শিনুই। সে বেশওয়াং এর জেট ফিরিয়ে দেয়। বেশওয়াং বলে, তুমি রোয়েনের সঙ্গে কি করছো? শিনুই বলে, রোয়েন আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। এরপর দেখলাম সে তোমাকে আর তোমাদের লোকদেরকেও নিয়ে গেছে। পরে শুনলাম তুমি নাকি পালিয়ে গেছো, তাই আমি ভেবেছি তুমি অবশ্যই তোমার লোকদেরকে বাঁচাতে আসবে। তাই আমি রোয়েনকে ভুলভাল বুঝিয়ে এদিকে নিয়ে এসেছিলাম। এখন রোয়েন মাসুইর মানচিত্র চায়। চিঙ্গুন বলে, তুমি যদি মাসুইর রাজকুমারী হও, তোমার তো মাসুইর কোথায় কি আছে সেটা জানার কথা। শিনুই বলে, তুমি কি বোকা? আমি ওকে সবকিছু বলে দেবো? চিঙ্গুন বলে, মানচিত্র আমার কাছে আছে। এরপরে দেখা যায় মানচিত্র আসলে শিনুই দোকানদারের বইয়ের ভেতরে রেখে দিয়েছে, যাতে সহজেই রোয়েন সেটা পেয়ে যায়। আর সত্যি রোয়েন সেটা পেয়ে যায়, আর সে ভীষণ খুশি হয়। এরপরে রোয়েনরা চলে গেলে বেশওয়াংরা আসে থাকে, কিন্তু তখন আবারও তাদের পেছনে ডাকাতরা পড়ে যায়। এইবার চিঙ্গুনের গায়ে একটা তীর লেগে যায়, আর সেই ঘোড়া থেকে পড়ে যায়। তবে বেশওয়াং তাকে একা ছাড়ে না, সে আবারও তাকে নিয়ে আসে। আর এরপর তাড়াতাড়ি ঘোড়া চালিয়ে তারা ইয়নপেই রাজ্যে এসে পৌঁছে যায়। এখানে এসেই চিঙ্গুন অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর বেশওয়াং তাকে একটা হোটেল রুমে নিয়ে আসে আর তার চিকিৎসা করে। বেশওয়াং ভাবতে থাকে, এত গভীর ক্ষত, তার উপর তীরে বিষ লাগানো ছিল, তারপরও ওর হার্টবিট ঠিক আছে কি করে? তার উপর আবার ওর শরীর যে বিষাক্ত হয়ে যাচ্ছে এমন কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তারপরে সে রিস্ক নেয় না, সে চিঙ্গুনের শরীর থেকে বিষাক্ত রক্ত বের করে দেয়। এরপরে সে বুঝতে পারে চিঙ্গুনের গায়ে জ্বর এসেছে। সে তার গায়ে কাপড় দিয়ে দেওয়ার সময় দেখতে পায় সেখানে তার সিল আছে। সে বলে, তুমি তো একটা ভালো মিথ্যাবাদী, তুমি আসলে বাও এজেন্টের প্রধান, অথচ আমি বুঝতেই পারিনি। বেশওয়াং কথা বলছিল এমন সময় সে বুঝতে পারে চিঙ্গুন অজ্ঞান হয়ে গেছে। এদিকে দেখা যায় ইয়নপেই রাজ্যের রাজার কাছে তার এনোজ এসে বলে, টোটাল 130টা রাজ্য থেকে বিয়ের প্রস্তাব এসেছিল, সেখান থেকে 32টা রাজ্যকে আপনি ডেকেছিলেন, তাদের মধ্যে থেকে 21টা রাজ্যের রাজকুমারীরা এসে পৌঁছেছে। তখনই একজন সৈনিক এসে বলে, মিস্টার রংকে আপনার কথা মতো বলা জায়গায় রেখে এসেছি। এরপর সে চলে গেলে এনোজ বলে, এনাচি রাজ্যের দুজন লোক এসেছে, তারা দাবি করছে রাস্তায় নাকি তাদেরকে ডাকাতরা ধরেছিল, এই কারণে তাদের কাছে কিছুই নেই এবং তাদের রাজকুমারীকেও আমি এখনো দেখতে পাইনি, হয়তো সে এখনো এসে পৌঁছায়নি। নাজান বলে, কোনো ব্যাপার না, দেখি কারা কারা এসে পৌঁছেছে। এদিকে বেশওয়াং এখনো চিঙ্গুনের সেবা করছিল। এদিকে শিনুই আর রোয়েন একসঙ্গে খাবার খেতে আসে। সেখানে হঠাৎ করে কয়েকজন লোক এসে রোয়েনকে বলে, তোমাকে তো এর আগে দেখিনি, তবে তোমার কাছ থেকে আমি কিছু চাই না, আমি শুধু জানতে চাই এই মেয়েটা কোথা থেকে নিয়ে এসেছো। তোমাকে কোনো কিছু দিতে হবে না, শুধু এই মেয়েটা এখানে রেখে যাও। শিনুই বলে, ওরা কি বলতে চাইছে? রোয়েন বলে, ওরা তোমাকে চাইছে। শিনুই বলে, তুমি বলেছো তুমি আমার খেয়াল রাখবে। রোয়েন বলে, কোনোদিন দেখেছো ডাকাত কথা দিয়ে কথা রেখেছে? শিনুই রাগ করে চলে যেতে চাইলে সেই সব লোকেরা তাকে ধরে ফেলে। শিনুই তখন চিৎকার করে বলতে থাকে, রোয়েন, তুমি তো কোনো পুরুষই না। সেই লোক তখন বলে, মানে? সে রোয়েনের দিকে তাকিয়ে বলে, আপনি কি সত্যি রোয়েন? রোয়েন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। যেটা শুনে তারা সবাই নিচে বসে ক্ষমা চাইতে থাকে। রোয়েন তখন তাদেরকে চলে যেতে বলে। শিনুই তখন বলে, তুমি আমার সঙ্গে মজা করছো? রোয়েন বলে, এটা তোমাকে বোঝালাম আমি চাইলে কি করতে পারি।
তাই তুমি কখনোই আমাকে মিথ্যা কথা বলার সাহস করো না। এরপরে সে চলে যেতে থাকলে শিনুই তার পেছন পেছন যেতে থাকে। এদিকে বেইসোয়াং ঘরের বাইরে গাছের কাছে এসে দাঁড়িয়েছিল, যেই গাছের লোকেরা লাল ফিতা দিয়ে তাদের প্রিয়জনের নাম লিখে রাখে। তখন চিঙ্গুন সেখানে আসে। সে বলে, তুমি যদি এখনো না যাও তাহলে দেরি হয়ে যাবে। বেইসোয়াং এসে তাকে জড়িয়ে ধরে। সে বলে, আমি তোমাকে ভালোভাবে বিদায় জানাতে চেয়েছিলাম। চিঙ্গুন তখন তাকে টেনে ধরে, আর এরপর সে তাকে কিস করতে চাইলে বেইসোয়াং তাকে চড় মারে। চিঙ্গুন বলে, তুমি কি চাও? আমি তোমাকে সাহায্য করতে পারবো, আমি তোমার রাজ্যে এনাচিকেও সাহায্য করতে পারবো। বেইসোয়াং বলে, আমার এর চেয়ে আরো বেশি চাই। চিঙ্গুন বলে, তুমি যাই চাও না কেন আমি তোমাকে দিতে পারবো। সে এরপর তার কাছে এসে তাকে কিস করে। বেইসোয়াং তখন তাকে থামায় না। একটু পর বেইসোয়াং বলে, মনে করো এগুলো সব স্বপ্ন ছিল, যেটা এখন ভেঙে গেছে। চিঙ্গুন তার হাতে ওড়না দেয় আর বলে, স্বপ্ন ভেঙে যায়, তবে ভাগ্যে যদি লেখা থাকে সেটা অবশ্যই হয়। বেইসোয়াং যখনই চলে যেতে চায় তখনই দেখতে পায় চিঙ্গুন আবারও অসুস্থ হয়ে গেছে, তার মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে। এরপর যখন চিঙ্গুনের জ্ঞান ফেরে তখন সে দেখে তার সৈনিক তার কাছে বসে আছে। সৈনিক বলে যে বেইসোয়াং চলে গেছে, আর সে একটা চিঠি আর একটা বাঁশি রেখে গেছে। চিঠিতে লেখা ছিল, আমাদের যাত্রা এই পর্যন্তই, পরের জন্মে যেন আমাদের দেখা হয়। এরপরে দেখা যায় বেইসোয়াং প্রাসাদের সামনে চলে এসেছে। সে তার সেবকের কাছ থেকে একটা ব্যাগ চেয়ে নেয়, এরপর সেটাতে কিছু মাটি ভরে নেয়। দাসী বলে, আপনি এটা দিয়ে কি করবেন? বেইসোয়াং বলে, পরে বুঝতে পারবে। এরপর সে পোশাক বদল করে প্রাসাদের ভেতরে যেতে থাকে। তখনই ঘোড়া নিয়ে চিঙ্গুন প্রাসাদের বাইরে চলে আসে। সেবক বেইসোয়াংকে বলে যে চিঙ্গুন এসেছে। চিঙ্গুন বলে, আমার কাছে তোমার একটা জিনিস রয়েছে। সেবক সেখানে গেলে চিঙ্গুন সেই বইটাই দিয়ে দেয়। এরপরে তারা সামনের দিকে যেতে থাকে। এদিকে দেখা যায় প্রাসাদে এক এক করে রাজকুমারীদের ভেতরে ডাকা হচ্ছিল। সবাইকে ডাকার পর শুধুমাত্র আর দুজন, তাদের মধ্যে একজন জেনকিউ রাজ্যের রাজকুমারী ইয়োজা আগে রাজার কাছে যায়। ইয়োজা দেখতে অনেক সুন্দরী ছিল এবং তার রাজ্যের অনেক মূল্যবান জিনিস সে নাজানের জন্য নিয়ে এসেছিল। নাজান দেখতে পায় সেখানে একটা পেন্টিং আছে, সে সেটা দেখতে চাইলে তারা সেটা তাকে দেখায়। নাজান বলে, ছবিটা দেখতে সুন্দর, তবে এই লোকটা পেছনে কেন ঘুরে আছে? ইয়োজা বলে, আমাকে দোষ দেবেন না, আসলে আমি স্বপ্নে এরকমই দেখেছি। আমি দেখলাম একজন মহারাজ এই সম্পূর্ণ মরুভূমির রাজা হয়ে আছে, আর সে রাজ্যের সব থেকে উঁচু জায়গা থেকে তার নিজের রাজ্যগুলোকে দেখছে। আমার মনে হলো এটা আপনি ছাড়া আর কেউ না। আমি একজন পেইন্টার ডেকে এই ছবিটা আঁকিয়েছি। আমি স্বপ্নে আপনার চেহারা দেখতে পাইনি। না জানতো এতে ভীষণ খুশি হয়ে যায়। এরপরে মিজান রাজ্যের রাজকুমারীকে ডাকা হয়। তখন পেছন থেকে দৌড়ে দৌড়ে বেইসোয়াং এনোসের কাছে আসে। সে বলে, আমি এনাচি থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি, তাই আমার দেরি হয়ে গেছে। এনোস বলে, এখন আর আমি কিছু করতে পারবো না। বেইসোয়াং তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু এনোস বারবার বেইসোয়াংকে বলতে থাকে, আপনি আরেকদিন আসবেন। বেইসোয়াং তখন নিজের গলায় তলোয়ার ধরে। সে বলে, আজ আমি মহারাজের সঙ্গে দেখা না করে ফিরবো না। এনোচ তখন ভয় পেয়ে যায়। সে এরপর মহারাজের কাছে এসে বলে যে বাহিরে এনাচি রাজ্যের রাজকুমারী এসেছে, রাস্তায় নাকি তাদেরকে ডাকাত দল ধরেছিল, তাই তাদের দেরি হয়ে গেছে। মহারাজ বলে, ঠিক আছে, তাহলে তাদেরকে ভেতরে আসতে বলো। এরপরে বেইসোয়াং ভেতরে আসে। বেইসোয়াং এর হাতে একটা পুটলি দেখে মহারাজ সেটা দেখতে চায়। তারা সেটা তাকে দিলে মহারাজ বলে, এটা তো মাটি। বেইসোয়াং বলে, এটা আমাদের রাজ্যের মাটি, আমি এটা আপনার জন্য নিয়ে এসেছি, কারণ আমি বোঝাতে চেয়েছি বিয়ের পর আমাদের এনাচি রাজ্য আপনার দখলে চলে আসবে। ডাকাত আমাদের সবকিছু লুট করে নিয়ে গেছে, তবে এই মাটিটা আমি তার কাছ থেকে নিয়ে এসেছি, কারণ এটা শুধুমাত্র আপনার। মহারাজ বলে, তুমি দেখতে সুন্দর, তোমার কথাও সুন্দর, তুমি অনেক দূর থেকে এসেছো, কিন্তু আমি যদি তোমাকে না করে দেই? বেইসোয়াং বলে, আপনি না করে দিতেই পারেন, হয়তো আমি আপনার যোগ্য না, কিন্তু আমি আপনাকে আমার পছন্দের একটা নৃত্য দেখাতে চাই। মনে করুন এটা আমার একমাত্র রিকোয়েস্ট। মহারাজ রাজি হলে বেইসোয়াং তাকে নিচে দেখায়। মহারাজ এতে আরো খুশি হয়ে যায়। এরপর দেখা যায় বেইসোয়াংকে রানী বানানো হয়েছে। এই খবর চিঙ্গুনের কাছেও আসে। চিঙ্গুন বলে, এটা আমি জানতাম। সৈনিক বলে, হ্যাঁ, উনি দেখতে এত সুন্দর। চিঙ্গুন বলে, তোমার মনে হয় এই জন্য? নাজান শুধুমাত্র ওই বইয়ের জন্য ওকে নিজের কাছে রেখেছে। এরপরে সে নাজানের প্রাসাদে যাওয়ার একটা সিক্রেট রাস্তা খুঁজতে বলে। এদিকে দেখা যায় নাজানের এনোচ নাজানকে এসে বলছে যে সে যে তিনজনকে বাছাই করেছে তারা কোন কোন প্রাসাদ নিয়েছে, মানে কোন কোন মহল নিয়েছে নিজেরা থাকার জন্য। সে বলে, ইয়োজা আর মিজান রাজ্যের রাজকুমারী একটা প্যাভিলিয়ন নিয়ে ঝগড়া করছিল। তখন বেইসোয়াং তাদেরকে থামিয়ে দেয় আর তাদেরকে বলে যে এখানে আমরা নিজেদের শান্তির জন্য আসিনি, এসেছি আমাদের রাজ্যকে বাঁচাতে, তাই সেইভাবেই আমাদেরকে চলতে হবে। নাজান বলতে থাকে, এতগুলো রাজ্য থেকে রাজকুমারীরা আসলো, অথচ বই পেলাম আমি কেবল একটা। নাজান বলে, বেইসোয়াং কোন মহলে থেকেছে? এনোচ বলে, সে ইয়াংফাং মহল বেছে নিয়েছে। এটা শুনে নাজান অসুস্থ হয়ে যেতে থাকলে এনোচ বলে, আমি ওনাকে সবকিছু বলেছি, তারপর উনি ওই প্রাসাদ নিয়েছে। তখন আমাদেরকে দেখানো হয় এনোচ বলছে এই প্রাসাদটা মহারাজের বেশি একটা পছন্দ না, কারণ এই প্রাসাদটা খুবই নীরব,
তার চেয়ে বড় কথা, এই প্রাসাদে আগের রাজা মারা গিয়েছিল। বেশং বলে, আমি এগুলোতে ভয় পাই না, আমার কোনো অসুবিধা নেই। এরপর সে তাকে একটা জিনিস উপহার দেয়। এনোচ জুন বলে, মহারাজ, বাকি যে সকল রাজকুমারীরা আছে তাদেরকে আমরা কি করব? নাজান বলে, দেখো, রাজ্যের ভালো ঘরের ছেলেরা তাদের মধ্যে যাকেই বিয়ে করতে চাইবে তাদের সঙ্গে বিয়ে দিয়ে দাও, আর কেউ যদি ফিরে যেতে চায় তাহলে তাদেরকে ফিরিয়ে দাও। তখন জুনের হাত থেকে বেশংয়ের দেওয়া সেই জিনিসটা পড়ে গেলে নাজান বলে, আমার বিয়েতে তোমার দেখছি অনেক উপকার হয়েছে। জুন তখন তার কাছে ক্ষমা চাইতে থাকে। পরদিন চিঙুন দেখছিল গাছে তার নামের একটা ফিতা বাঁধা আছে। সে বুঝতে পারে এটা বেশং বেঁধেছে। তখনই তার সৈনিক এসে বলে, আমরা সিক্রেট রাস্তা পেয়ে গেছি। চিঙুন বলে, আজ রাতে আমি সেখানে যাব। সেও বেশংয়ের নামে একটা ফিতা সেখানে বেঁধে দেয়। এরপর রাতের বেলা সে সিক্রেট রাস্তা দিয়ে যেতে থাকে। তখন তার মনে পড়ে মিস্টার রং তাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। চিঙুন তখন বলেছিল, এটা তো আমার বাড়ি, আমি কেন চলে যাচ্ছি? রং বলেছিল, কিছু সমস্যা হয়েছে, তাই আপনি যেন বিপদে না পড়েন, তাই আপনাকে নিয়ে যাচ্ছি। আপনি চিন্তা করবেন না, আপনার বাবা একদম ঠিক থাকবে। চিঙুন আরো ভেতরে আসলে তার মনে পড়ে তার বাবা তাকে মার্শাল আর্ট শেখাতো। এদিকে বেশংয়ের দাসী এসে বলে, মিজান রাজ্য থেকে যে রাজকুমারী এসেছিল সে আসলে তার বোনের নাম নিয়ে এসেছিল। এই কথা তারা জানতে পারায় এখন সেই রাজকুমারীকে মেরে ফেলছে। আমার ভীষণ ভয় লাগছে। বেশং বলে, ভয় পেও না, এনাচি অনেক ছোট রাজ্য, তার উপর ইয়ংপের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তাই আমার পরিচয় তারা সহজে জানতে পারবে না। তখন চিঙুন নিচ থেকে বেশংকে দেখতে পায়। দাসী বলে, আপনার নিশ্চয়ই অনেক খারাপ লাগছে, তাই না? আপনি তো চিঙুর হুজুরকে ভালোবাসেন। বেশং বলে, এটা কি বলছো? দাসী বলে, প্রতি রাতেই আপনি ওনার নাম ধরে ডাকেন। চিঙুন এগুলো নিচের চালের উপর থেকে সবকিছু শুনছিল। বেশং তার দাসীকে বলে, ওটা স্বপ্ন ছিল, তাই ওগুলো নিয়ে কথা বলো না। দাসী চলে গেলে দেখা যায় বেশং আর চিঙুন এক জায়গাতেই ছিল, তবে তাদের মাঝখানে আসলে এখন অনেক দূরত্ব আছে। পরদিন রোয়েন শিনুইকে মাসুই রাজ্যে নিয়ে আসে। শিনুইর জেট পেন্ডেন্ট দেখে তারা বুঝতে পারে এটা তাদের নবম রাজকুমারী। তারা তাকে ভেতরে নিয়ে যায় আর এরপর মাসুই রাজ্যের এক তান্ত্রিক শিনুইকে বলি দিতে চায়। শিনুই বারবার তাদেরকে বলছিল, আমি মাসুই রাজ্যের রাজকুমারী নই, আমি এই সিল চুরি করে এনেছি। রোয়েন বুঝতে পারে মাসুই রাজ্য তাদের রাজকুমারীকে চায় না। সে তখন শিনুইকে বাঁচাতে চলে আসে। সে একটা দুর্দান্ত ফাইট করে শিনুইকে বাঁচিয়ে নিয়ে আসে। রাস্তার মাঝখানে সে বলে, এই জন্যই তুমি মাসুইর ব্যাপারে কিছুই বলতে চাও না। শিনুই বলে, আমি তাহলে তোমাকে বিয়ে করে নিই, এরপর সারা জীবন তোমার সঙ্গে আমিও ডাকাতি করব। রোয়েন তার সঙ্গে মাধুরী এসে বলে, তোমাকে কে বললো যে আমি সারা জীবন ডাকাত থাকতে চাই? সে তাকে ভালো ভালো কথা বলে তার হাত বেঁধে ফেলে আর এরপর তাকে ফেলে রেখে চলে যায়। রাস্তার মাঝখানে তার লোকের সঙ্গে তার দেখা হয়। লোকেরা বলে যে ওই দিন যে রাজকুমারী পালিয়ে গিয়েছিল সে আরেকজন লোকের সঙ্গে মিলে ডাকাত ডংকি নিয়ে পালিয়ে এসেছিল, আর এখন আমাদের ডেড জোন একেবারে শেষ। তারা চিঙুনের ছবিও দেখায়। রোয়েন বলে, একে আমি চিনি, ওকে আমি হোটেলে দেখেছিলাম। তখন শিনুই আবারও ঘোড়া নিয়ে তার কাছে চলে আসে। এদিকে নাজান মিস্টার রং এর কাছে এসেছে আর তাকে বলে, এখানে আপনার কোনো কিছুর অভাব হচ্ছে না তো? আসলে সে তো তাকে নিজের কাছে বন্দি করে রেখেছে। এরপরে সে তাকে সেই বইটাই দেখায় যেটা বেশংয়ের কাছ থেকে সে পেয়েছে। মিস্টার রং বলে, অভিনন্দন, তুমি আরো একটা বই পেয়েছ, তবে আমার তো এত জ্ঞান নেই, আমি এই বইয়ের ব্যাপারে বেশি একটা জানি না, তুমি অন্য কাউকে খুঁজে নাও। নাজান বলে, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? আপনি এই বইয়ের ব্যাপারে না জানলে কে জানে তাহলে? তবে আজ আমি আপনার কাছে জানতে এসেছি ওই ছেলেটা কোথায়। এই কথা শুনে মিস্টার রং কাশতে থাকে। এরপর সে এমন নাটক করে যে সে ঘুমিয়ে পড়েছে। নাজান তখন হাসতে থাকে। সে রাগ করে ঘর থেকে বেরিয়ে যেতে থাকলে এনোচ জিজ্ঞেস করে, আজ রাতে ফুলসজ্জায় কোন রানীকে আসতে বলবো? নাজান বলে, দুজনকেই। এরপরে দেখা যায় চিঙুন আজ সাথে করে অনেক লোক নিয়ে এসেছে এবং সে বলে, এই গুহা থেকে মোট অনেকগুলো রাস্তা বের হয়েছে, সবগুলো রাস্তা ভালো করে পর্যবেক্ষণ করো। এরপর সে চলে আসে একটি রাস্তায়, যার দরজা খুললে সে বেশংয়ের আলমারিতে এসে পৌঁছে যায়। সে সেখানে বেশংয়ের সে লাল ওড়নাটা দেখতে পায়। তখন তার ছোটবেলার কিছু কথা মনে পড়ে, যে সময় তার চোখের সামনেই তার বাবাকে তার বড় ভাই মেরে ফেলেছিল। হতে পারে না জানি তার বড় ভাই, তবে এর পেছনে কি কারণ রয়েছে তা এখনো আমাদেরকে সঠিক জানানো হয়নি। হয়তো ড্রামা দেখতে দেখতে আমরা বুঝতে পারবো। চিঙুন এরপর বাইরে আসে। সে কল্পনা করে বেশং তার কাছে বসে আছে। সে যখনই তাকে ছুঁতে যায় বেশং চলে যায়। তখনই সে শুনতে পায় বেশং আর তার দাসী ঘরে আসছে। সে তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়ে। বেশং বসে কিছু লিখতে থাকলে সে বুঝতে পারে এই ঘরে আরো কেউ আছে। সে তখন দাসীকে বলে তার জন্য আরেক কাপ চা নিয়ে আসতে। দাসী চলে যাওয়ার সাথে সাথেই এনোচ জুন সেখানে আসে। জুন বলে, অভিনন্দন মহারাজ, আজ দুজন রানীকেই ফুলসজ্জার জন্য নিজের ঘরে ডেকেছে। এটা শুনে তো চিঙুনের মাথায় বাজ ভেঙে পড়ে। চিঙুন এরপর মন খারাপ করে বাইরে চলে আসে। এদিকে ইয়োজা আর বেশং দুজনেই সুন্দর করে সেজে নাজানের কাছে আসে। ইয়োজা নাজানের কাছে গেলেও বেশং যায় না। নাজান বলে, কি হয়েছে? বেশং বলে, আজ আমার পিরিয়ড চলছে, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার কাছে যেতে পারবো না।
নাজান তখন ইয়োজাকে কোলে করে নিয়ে বিছানায় চলে যায়। বেশওয়াং টেবিলের উপরে নিজের সেই বইটা দেখতে পায়। সে তখন সেটা পড়তে শুরু করে। এটা নাজান দেখে ফেলে। সে তখন তার কাছে এসে এরপর সে বইটা নিয়ে আবারও তাকে তার সাথে বসতে বলে। সে বলে, আমি প্রথম দেখলাম কোনো মেয়েকে এই বইটা পড়তে। তুমি এটা কোন পর্যন্ত পড়েছ? বেশওয়াং বলে, চ্যাপ্টার 6 পর্যন্ত। নাজান বলে, আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। নাজান চ্যাপ্টার 3-4 থেকে যখন প্রশ্ন জিজ্ঞেস করে বেশওয়াং তার উত্তর দিতে পারে। নাজান এরপর চ্যাপ্টার 9 কি আছে তা জানতে চায়। বেশওয়াং বলে, আমি ওই পর্যন্ত এখনো যাইনি। নাজান বুঝতে পারে বেশওয়াং সত্যি কথা বলছে, আর সে সত্যি বইয়ে যা পড়েছে তা তার মনে আছে। সে বেশওয়াংকে বলে, তোমার স্মৃতিশক্তি অনেক প্রখর। বেশওয়াং বলে, আপনার মতো নয়। আপনি যখন আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছিলেন তখন একবারও আপনি বই দেখেননি, মানে আপনারও সবকিছু মনে আছে। নাজান তখন বলে, তুমি একটু আগে আমাকে রিজেক্ট করেছো, আবার এখন তুমি আমার ব্যাপারে ভালো ভালো কথা বলছো। তুমি আসলে কি চাইছো? তুমি রোয়ানের সঙ্গে ফাইট করেছো, তখন তুমি ভয় পাওনি, কিন্তু আমার কাছে ভয় পাচ্ছ। বেশওয়াং বলে, রোয়ানের সঙ্গে যখন আমি ছিলাম তখন আমার সঙ্গে আরো লোকেরা ছিল। তাকে কষ্ট দিলে বা তাকে অসম্মান করলে আমার কিছু আসবে যাবে না, কিন্তু আপনাকে যদি আমি কষ্ট দিয়ে ফেলি তাহলে এনার্জি ডুবে যাবে। আপনি এনার্জির সূর্য। নাজান তখন বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব, যতদিন না তুমি নিজে থেকে আমার কাছে আসছো। তখন ইয়োজা বলে, আমার এখানে ভয় লাগছে। বেশওয়াং বলে, মহারাজ আপনি ফিরে যান, আমি আপনাকে বিরক্ত করতে চাই না। আপনি আমাকে আদেশ করুন, আমি ঘর থেকে চলে যাই। নাজান তখন বলে, ঠিক আছে, তুমি তাহলে আসতে পারো। এদিকে রোয়ান ডাকাত ডংকে তার লোকজন সহ ধরে ফেলেছে। সে এখানে ডাকাত ডংকে মেরে ফেলে আর তার লোকদেরকে নিজের লোক হয়ে যেতে বলে। ডাকাত ডংয়ের লোকেরাও এরপর রোয়ানের দলেই যোগ দেয়। রাতে তারা সবাই মিলে ড্রিঙ্ক করতে থাকে। শিনিওই অনেক বেশি ড্রিঙ্ক করার ফলে সে অজ্ঞান হয়ে যায়। সকালে উঠে রোয়ান সকল লোকেদেরকে বলতে থাকে, আমরা ইয়ন পেয়ে যাচ্ছি। একজন লোক বলে, এই মেয়েটাকে কি করব? রোয়ান তার লোকের থেকে কতগুলো মূল্যবান জিনিস নিয়ে শিনুয়ের টেবিলের উপর রেখে দেয়। এরপরে তারা সবাই চলে যায়। একটু পরে শিনুয়ের ঘুম ভাঙে আর সে বুঝতে পারে রোয়ান তার সামনে টাকা পয়সা রেখে চলে গেছে। সে তখন রেগে সেই সকল জিনিস নিয়ে সামনের দিকে যেতে থাকে। এদিকে ইয়োজান দাসী বলে, সারা প্রাসাদের দাস দাসীরা বলছে কাল রাতে 2 রানীকেই মহারাজ ডেকেছে, কিন্তু এক রানী একটু পরেই বের হয়ে গেছে। তার মানে মহারাজ শুধুমাত্র ইয়োজা রানীকেই ভালোবাসে। তখনই এনথ জুন ইয়োজার জন্য অনেক উপহার নিয়ে আসে, যেগুলো নাজান তার জন্য পাঠিয়েছে। এদিকে বেশওয়াংয়ের দাস দাসীরা বেশওয়াংয়ের জন্য চিন্তা করছিল। বেশওয়াং বলে, আমি ঠিক আছি, তবে তোমরা কিন্তু সাবধানে থেকো। মহারাজ জানতে পেরেছে আমাদের সঙ্গে রোয়ানের রাস্তায় দেখা হয়েছিল, হতে পারে সে আরো কিছু জানতে পেরেছে, তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে। তখনই নাজান সেখানে চলে আসে। নাজান বলে, আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। দেখা যায় সে তার কাছে থাকা একটি বই নিয়ে এসেছে। নাজান বেশওয়াংকে বই একটুখানি পড়তে বলে আর এর মানে কি তাও বলতে বলে। বেশওয়াং সুন্দর করে সেটার অর্থ বুঝিয়ে দেয়। নাজান তখন বলে, তুমি তাহলে এই বইটা পড়ো, আমি কয়েকদিন পর তোমার কাছে আসব, তুমি কতটুকু পড়লে সেটা দেখার জন্য। নাজান চলে গেলে বেশওয়াং বলতে থাকে, অনেক বড় আশা এই রাজার। মা, বাবা, আমি এমন একজনকে পেয়ে গেছি যে কিনা তোমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। এদিকে চিঙ্গুনের কাছে তার সৈনিক এসে বলে, কাল রাতে বেশওয়াংকে নাজান নিজের ঘরে ডেকেছিল, তবে শোনা যায় সে নাকি কিছুক্ষণ পরেই চলে গেছে। চিঙ্গুন এটা শুনে খুশি হয়। এরপর দেখা যায় বেশওয়াং বই পড়ার সময় তার মায়ের কথা মনে করে। তার মা বলেছে এগুলোর মোট 5টি বই রয়েছে, এদের মধ্যে সর্বপ্রথম যে বইটা সেটাই তাদের হাতে আছে। বেশওয়াং বুঝতে পারে এখন সে যে বইটা পড়ছে এটা দ্বিতীয় বই নয়, কিন্তু এরপর সে ঘুমিয়ে পড়ে। তখন চিঙ্গুন একটা চাদর নিয়ে আসে, সে বেশওয়াংয়ের গায়ে চাদর দিয়ে দেয়। এদিকে নাজান জুনকে বলে, তুমি জানো বেশওয়াং যা পড়ে তাই মনে রাখতে পারে, ওর স্মৃতিশক্তি খুবই তীক্ষ্ণ। মরুভূমির বইয়ের যতটুকুই ও পড়েছে সবটুকু ওর মনে আছে। এগুলোর মোট 5টা বই আছে। এই 5টা বই সম্পূর্ণটা যদি ও মুখস্থ করে রাখতে পারে তাহলে ভাবো একবার ও আমার জন্য কত কাজের হয়ে দাঁড়াবে। আমি দেখতে চাই সেটাও পারে কিনা। সামনে অটম ফেস্টিভ্যাল আসছে, এইবার আমি আমার সকল লোকেদেরকে একসঙ্গে নিয়ে ফেস্টিভ্যাল কাটাতে চাই। এরপরে ইয়োজার কাছে এনোজ এসে বলে, আমি আপনার জন্য সবচেয়ে ভালো সুগন্ধি নিয়ে এসেছি। ইয়োজা খুশি হয়ে তাকে অনেক দামি উপহার দেয়। এনোজ তখন তাকে বলে, মহারাজ রাতের বেলা চা খেতে পছন্দ করে, তাই আপনি অনুষ্ঠানে যদি তাকে চা দেন হয়তো সে অনেক খুশি হবে। এরপরে সে বেশওয়াংয়ের কাছে আসে। এখানেও সে একই সেন্ট দিয়ে বলে, আমি আপনার জন্য সবচেয়ে ভালো সুগন্ধি নিয়ে এসেছি। বেশওয়াংও তাকে উপহার দেয়, তবে সেটা ছিল খাবারের জিনিস, তাই জুনের খুব একটা পছন্দ হয় না। তারপরও সে তার কানে কানে বলে, মহারাজের হার্বাল চা পছন্দ, আপনি যদি অনুষ্ঠানে তাকে হার্বাল চা দেন হয়তো মহারাজ অনেক খুশি হবে। এরপরে সে চলে যায়। এদিকে চিঙ্গুন তার লোকদেরকে বলতে থাকে অনুষ্ঠানে তারা কিভাবে করে মিস্টার রংকে নাজানের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবে। তারা মূলত একটা প্রপার প্ল্যানিং করছিল। এরপরে দেখা যায় বেশওয়াং দাসীর কথা মতো নিজেকে রিফ্রেশ করছিল। তখন সে গাছের উপরে লাল ফিতা বাঁধা দেখতে পায়। ওই সময় তার মনে পড়ে সৈনিকই তাকে বলেছিল
যে প্রত্যেকবার প্রত্যেকটা মিশনের পর আমরা সেই জায়গাতে লাল ফিতা বেঁধে দিয়ে আসি। বেশং বুঝে যায় এই জায়গায় চিঙ্গুন এসেছিল। তখনই সেবক বলে মহারাজ এসেছে। বেশং তার কাছে গেলে নাজান জিজ্ঞেস করে, তুমি কতটুকু পড়লে? বেশং বলে, আমি পড়েছি, তবে বেশি কিছু বুঝতে পারিনি, আমার আরেকটু সময় দরকার। তখন জেনারেল এসে মহারাজকে মাসুইয়ের নামে কিছু বললে বেশং বুঝতে পারে নাজানের সঙ্গে মাসুইয়ের বর্তমান রাজার সম্পর্ক তেমন একটা ভালো না। এদিকে রোয়েনের লোকেরা বলে ইয়ংপাইতে অনুষ্ঠান হবে, তাই সেখানে আমাদের যেতে তেমন একটা অসুবিধা হবে না। রোয়েন তার লোকেদেরকে বলে, তোমরা আগে যাও, গিয়ে দেখো ওই মেয়েটা কোথায় আছে, যে আমার ডেথ জোন শেষ করে ফেলেছে। ওকে পেলেই আমি সবকিছু পাবো। তারা চলে গেলে রোয়েন গাছের উপর হেলান দিয়ে শুয়েছিল। তখন তাকে ডাকতে ডাকতে শিনুই এসে পৌঁছায়। সে বলে, তুমি এত খারাপ কেন? তুমি আমাকে কিভাবে ফেলে আসতে পারলে? রোয়েন বলে, তুমি কেন আমার সাথে থাকবে? আমাকে একটা কারণ বলো। শিনুই তখন বলে, আমি তাহলে সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। এই কারণটা কি যথেষ্ট? রোয়েন বলে, চুপ করো, এই ধরনের কথা বলো না। এরপর সে ঘোড়া নিয়ে চলে যেতে থাকলে শিনুই তার পেছন পেছন যেতে থাকে। রাতের বেলা যে সকল নৃত্যশিল্পীরা নাচ করবে চিঙ্গুনের লোকেরা তাদেরকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা আবারও আলোচনা করতে থাকে যে তারা অনুষ্ঠানের সময় একত্রে সেখানে থাকবে এবং চিঙ্গুন যখনই শীষ বাজাবে তখন তাদের লোকেরা সবাই মিস্টার রংকে কিডন্যাপ করে নিয়ে যাবে। এদিকে বেইসোয়াংয়েরা অনুষ্ঠানে চলে আসে। হঠাৎ করেই কিছু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে গিয়ে জেনারেল আর সেবক বেইসোয়াংকে হারিয়ে ফেলে। বেইসোয়াং আর তার দাসী বিভিন্ন জিনিসপত্র কিনছিল। এরপর তারা ল্যান্থার্ন কিনে পানিতে ভাসিয়ে দেয়। হঠাৎ করেই বেইসোয়াং দেখতে পায় তার সামনে নৌকায় চড়ে চিঙ্গুন এদিকে আসছে। তার দাসী তখন উইশ করছিল, তাই সে বেইসোয়াংকে দেখতে পায় না। চিঙ্গুন বেইসোয়াংকে নিয়ে ভিড়ের মাঝখানে চলে আসে। তারা দুজনেই বেশ খুশি ছিল। এরপরে তারা দুজনেই মাস্ক পরে নেয় যাতে করে তাদেরকে কেউ চিনতে না পারে। সেইখানেই রোয়েন আর শিনিও ছিল, আর তারাও মাস্ক পরে নেয়। এরপরে বেইসোয়াং আর চিঙ্গুন নাচ করতে আসে। একটু পরে সেখানে রোয়েনেরাও চলে আসে। তারা সবাই অনেক খুশি ছিল। হঠাৎ করেই তাদের পার্টনার বদল হয়ে যায়। রোয়েনের কাছে বেইসোয়াং চলে আসে। রোয়েনের তখন তাকে চেনা চেনা মনে হয়। সে তার মুখ দেখতে যাবে এমন সময় চিঙ্গুন বেইসোয়াংকে ধরে নিয়ে যায়। তখন একটি ছোট্ট বাচ্চা ফুল বিক্রি করতে আসে। রোয়েন আর শিনিউই ফুল কিনে সেখান থেকে চলে যায়। চিঙ্গুনও সেই বাচ্চার কাছ থেকে দুটো ফুল কিনে আর একটা সে বেইসোয়াংকে দেয়। রোয়েনকে তার লোক কিছু বলতে চাইলে রোয়েন শিনুইকে টাকা দিয়ে বলে, তোমার যা ইচ্ছে তুমি কিনে নাও। রোয়েনের লোক বলে, এনাচির রাজকুমারী নাকি এখন মহারাজের স্ত্রী? রোয়েন বলে, আরো খোঁজ করতে বলো। এরপর তারা শুনতে পায় সামনে ম্যাজিক শো। তারা সেখানে যায়। সেই লোক বলে, এই বক্সের ভেতরে যে যায় সে বক্স থেকে উধাও হয়ে যায়। শিনুই বলে, একদম মিথ্যা কথা। সে বলে, তাহলে আপনি ট্রাই করে দেখুন। রোয়েন বলে, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি গিয়ে খেলো। শিনুই খুশি হয়ে সেই বক্সের ভেতর চলে আসে। আর একটু পরেই দেখা যায় সেই বক্স একদম খালি। রোয়েন ভীষণ খুশি হয়ে যায় যে এই মেয়ের জ্বালা থেকে সে এখন বেঁচে গেছে। আর এখানেই এই ড্রামার প্রথম পার্টটি শেষ হয়ে যায়। ড্রামাটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর এই ড্রামাটি আমি কন্টিনিউ করবো কিনা সেটাও জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।